চলে এলাম আজকে কনসাইনমেন্ট পার্ট 2 নিয়ে। আগের ভিডিও অর্থাৎ পার্ট 1-এ আমি তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাসটা দিয়েছি, মানে সেখানে আমি তোমাদেরকে শুধু ধারণা দিয়েছি যে কনসাইনমেন্টটা কি আসলে। এই পার্টে আমি তোমাদের একটা অঙ্ক করে দেখাবো, বুঝিয়ে দেব, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। তাহলে চলো শুরু করা যাক। স্টপ কর। আচ্ছা, আমি অঙ্কটাকে নিয়ে চলে এসেছি। লক্ষ্য করো, আমি পড়ছি, তোমরা একটু ভালোভাবে শোনো। আমি পরে অঙ্কটাকে ভালোভাবে দিয়ে দেবো যাতে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখন আপাতত আমি পড়ছি। কুহক মজুমদার অফ কলকাতা consigned to Gautam Mehta of Singapore 500 cases of medical goods at rupees 700 per cases। তাহলে কি বলছে? কুহক মজুমদার অফ কলকাতা, তাহলে কুহক মজুমদার হচ্ছে আমাদের এখানে কনজাইনর। কুহক মজুমদার কলকাতা থেকে কনজাইন করছে, মানে জিনিস পাঠাচ্ছে, গুডস পাঠাচ্ছে। কোথায়? গৌতম মেহতা অফ সিঙ্গাপুর, সিঙ্গাপুরে পাঠাচ্ছে। কার কাছে? গৌতম মেহতা। তাহলে গৌতম মেহতা কে? গৌতম মেহতা হচ্ছে আমাদের কনজাইনি। আচ্ছা, 500 কেসেস অফ মেডিকেল গুডস। কোনো মেডিকেল গুডস মানে কোনো ওষুধপত্র হতে পারে, এরকম কিছু জিনিস। তার সেটা ক পিস আছে না? 500 আছে, 500টা আছে। আর রুপিস 700 পার কেস। আর প্রত্যেকটা কেসের জন্য কত করে খরচা পড়েছে? 700 পড়েছে, 700 টাকা করে পড়েছে। তাহলে 500 পিসের জন্য পার পিসে 700 টাকা করে খরচা পড়েছে কনজাইন করতে। আচ্ছা, the consignor incurred the following expenses on the consignment। এই যে কনজাইনমেন্টটা মানে কনজাইনমেন্ট বিজনেসটাকে করতে কনজাইনারের কি কি খরচা পড়েছে সেগুলো আমরা দেখব। ফ্রেট 1200 and insurance and other charges 450। তাহলে ফ্রেট অ্যান্ড ইন্স্যুরেন্স মিলিয়ে পড়েছে 1200 টাকা। আর আদার চার্জেস মানে সেটা অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে বা কোনো গোডাউন রেন্ট হতে পারে, এরকম। সরি, অ্যাডভার্টাইজমেন্ট ওটা হতে পারে, ক্যারেজ হতে পারে, বা আরও অন্য সমস্ত এক্সপেন্সেস মিলিয়ে 450 খরচা পড়েছে। আচ্ছা, দ্য কনজাইনি অ্যাট সিঙ্গাপুর ইনকিউরেড। সিঙ্গাপুর থেকে যে কনজাইনি রয়েছে তার কি কি খরচা পড়েছে, অর্থাৎ এই এক্সপেন্সেসগুলো তো হয়ে গেল কনজাইনরের এক্সপেন্সেস। এবার আমরা জানবো কনজাইনির এক্সপেন্সেস কোনগুলো। তাহলে ওয়্যার হাউজিং চার্জেস 750, ক্যারেজ 350 অ্যান্ড ডক ডিউস 475। ওয়্যার হাউজিং চার্জেস মানে হচ্ছে গোডাউন রেন্ট, এরকম কিছু। ক্যারেজ আর ডক ডিউস এইগুলো হচ্ছে কনজাইনির এক্সপেন্সেস। আচ্ছা, Mehta sold the goods at 1000 per cases. His commission was to be 10% ordinary and 5% del credit। আমি তোমাদের বলেছিলাম যে দু ধরনের কমিশন এখানে দেওয়া হয়। এই যে 1000 পার কেসেস, এই যে বিক্রি করেছে কত করে? 1000 পার কেসেস। এখানে বলা নেই কিন্তু যে কটা মাল বিক্রি করেছে, এখানে বলা আছে এত টাকায় বিক্রি করেছে। তার মানে আমাদের অ্যাজিউম করে নিতে হবে যে সব মালগুলোই বিক্রি হয়ে গেছে, কারণ যদি কিছু পড়ে থাকতো বা কিছু কনজাইনমেন্ট স্টক থাকতো বা কিছু যেটাকে ক্লোজিং স্টক বলা হয় থাকতো, তাহলে সেটা এখানে মেনশন করে দেওয়া হতো বা বলে দেওয়া হতো যে এই কটা মাল বিক্রি হয়েছে। এখানে কিছু মেনশন করা নেই, মানে ধরে নিতে হবে যে সব মালই বিক্রি হয়ে গেছে। আর সেগুলো 700 টাকা খরচা পড়েছিল ঠিকই, বিক্রি করা হয়েছে কত করে? না 1000 টাকায় বিক্রি করা হয়েছে, মানে 300 রুপিস লাভ করা হয়েছে। আর তার জন্য কমিশন কাকে, মানে কনজাইনিকে কত পার্সেন্ট কমিশন দেওয়া হয়েছে? না 10% অর্ডিনারি কমিশন। মানে এই অর্ডিনারি কমিশন, এই 10%-এ তার প্রাপ্য, এটা সে পেয়েছে। আর তার সাথে 5% এক্সট্রা ডেল ক্রেডার কমিশনটা দেওয়া হয়েছে। He sent an account sale giving all particulars about the consignment and enclosing a bank draft for an amount due to Majumdar. You are required to give
consignment to Singapore account, goods sent on consignment account and Gautam Mehta's personal account in the books of Majumdar of Kolkata. তাহলে আমাদের এখানে তিনটে মেনলি, মানে আমাদের কনসাইনমেন্ট অ্যাকাউন্টটা তো বানাতেই হবে, তার সাথে আরও এখানে তিনটে মেনলি জিনিস চেয়েছে। কিটা তিনটে না, সরি, হ্যাঁ টোটাল তিনটে। কনসাইনমেন্ট টু সিঙ্গাপুর অ্যাকাউন্ট, গুডস সেন্ড অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড গৌতম মেহতাস পার্সোনাল অ্যাকাউন্ট, এই তিনটে অ্যাকাউন্ট আমাদের বানাতেই হবে। ঠিক আছে, তাহলে চলো এবার অঙ্কে যাওয়া যাক। কনসাইনমেন্ট অ্যাকাউন্ট করতে আমাদের এইরকম একটা ঘর কাটতে হবে। দেখো, অ্যাকাউন্টসের সব থেকে মেন জিনিস হচ্ছে কিন্তু এই ঘর কাটা। আমরা যদি কোনো কারণে ধরো অঙ্কটা তুমি মেলাতে পারলে না, সেক্ষেত্রে তুমি যদি সমস্ত কিছু প্রপারলি লিখে আসার ঘর, এই যে লাইনগুলো, এই যে খোপগুলো ঠিকঠাকভাবে কেটে তার মধ্যে পুরোপুরি ঠিকঠাকভাবে লিখতে পারো, তাহলে কিন্তু এর জন্য আলাদা স্টেপ মার্কিং থাকে। সুতরাং এটা সবাই মন দিয়ে করবে, ঘর কাটাটা ভালো করে দেখে নাও আমি কিভাবে করেছি। এরপর আমি এখানে লিখবো যেভাবে, তোমরা সেভাবেই করবে, তাহলে তোমরা অভ্যস্ত হয়ে যাবে। প্রথমত ডেবিট ক্রেডিটটা কিন্তু মনে করেই দেবে, একদম শুরুতেই ডেবিট আর এদিকে ক্রেডিট, ঠিক আছে, মনে করে দেবে। এরপর একদম সাইডে স্টার্ট করবে ডেট, পার্টিকুলার, JF অ্যামাউন্ট। এই ভিডিওটা যারা দেখছো তারা প্রত্যেকেই কমার্সের স্টুডেন্ট, সুতরাং এইগুলো আর বলতে হবে না, তোমরা সবাই জানো এগুলো কি। তাহলে আমি লিখে ফেলেছি, এবার আমি অঙ্কটা স্টার্ট করব। প্রথমত আমাকে এখানে লিখতে হবে যে কার বইতে আমরা অঙ্কটা করছি, অর্থাৎ কার হয়ে করছি। এটা হচ্ছে কুহক মজুমদারের বইতে আমরা করব, তাহলে লিখবো ইন দ্য বুকস অফ কুহক মজুমদার, কুহক মজুমদার। কোথায় পাঠাচ্ছি? কনসাইনমেন্ট কোথায় হচ্ছে? টু সিঙ্গাপুর। এখানে লিখবো কনসাইনমেন্ট টু সিঙ্গাপুর অ্যাকাউন্ট। শুধু কনসাইনমেন্ট অ্যাকাউন্টটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে কোনো ডেট দেওয়া নেই অঙ্কে, তাই আমি ডেট মেনশন করছি না। আচ্ছা, এবার আমি অঙ্কটা স্টার্ট করব। প্রথমত কতগুলো মাল পাঠানো হয়েছে এবং কত টাকা করে খরচা হয়েছে সেটা আমরা লিখব। তাহলে কনসাইনমেন্টের ভাষায় আমরা এটা লিখতে গেলে আমাদেরকে লিখতে হবে টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। ওকে, এইদিকে সমস্ত এক্সপেন্সেসগুলো হবে আর এইদিকে সমস্ত ইনকামগুলো হবে। ঠিক আছে, স্টার্ট করছি। টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। ছোট করে অ্যাকাউন্ট দিয়ে দিলাম। আচ্ছা, কটা মাল আছে? 500 কেসেস। কত করে? 700 পার কেস। তাহলে কত হলো? 500 ইন্টু 700, 3,50,000। এই টাকাটার মাল আমরা পাঠিয়েছি, কনসাইনমেন্টে পাঠিয়ে দিয়েছি। কার কাছে? কনসাইনির কাছে। আচ্ছা, এবার আমরা দেখব কতটা খরচা করেছে কনসাইনর যেটা খরচা করেছে আমরা সেটা লিখবো। সেটা কিভাবে লিখবো? টু ব্যাংক অ্যাকাউন্ট লিখবো। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট। এখানে আমরা লিখবো কি কি খরচা করেছে। প্রথমত ফ্রেড অ্যান্ড ইন্স্যুরেন্স মিলে ক টাকা খরচা করেছে? 1200। তারপর কত খরচা করেছে? আদার চার্জেসের জন্য আমাদের খরচা পড়েছে 450 টাকা।
টোটাল 1650। এই টাকাটা কার খরচা হয়েছে? না, কনজাই নরের খরচা হয়েছে। ওকে, এবার আমরা দেখব কনজাই নির কত খরচা হয়েছে। তাহলে আমরা কনজাই নির যখন খরচা লিখবো তখন আমরা কি লিখবো? কনজাই নির নাম দেব, ঠিক আছে? টু গৌতম মেহতাস। মেহতাস অ্যাকাউন্ট। গৌতম মেহতাস কত কত খরচা করেছে? না, ওয়্যার হাউসিং এর জন্য জন্য 750 রুপিস, ক্যারেজের জন্য 350 রুপিস, ডক টিউজের জন্য 475 রুপিস। তিনটে যোগ করে হচ্ছে 1575 রুপিস। এবার আমরা সেলটা দেখব, ঠিক আছে? যে ক টাকার মাল সেল হয়েছে। আমি আগেই বলেছি কতটা মাল সেল হয়েছে এখানে কিছু মেনশন করা নেই, তার মানে আমাদের ধরে নিতে হবে যে সব মালটাই বিক্রি হয়ে গেছে। এখানে খালি টাকাটা মেনশন করে দিয়েছে যে 1000 টাকায় বিক্রি করেছি, 1000 টাকা পার কেসে বিক্রি করা হয়েছে, তার মানে সবটাই বিক্রি হয়ে গেছে ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে এদিকে আমরা কিন্তু 2 লিখছি, এদিকে আমরা বাই লিখবো। ক্রেডিট দিকে বাই হয়, সবাই জানো। বাই গৌতম মেহতাস অ্যাকাউন্ট, ব্র্যাকেটে আমরা সেল বলে লিখব। ক টাকার মাল সেল করতে পেরেছে গৌতম মেহতাস? তাহলে 500 পিস মাল 500, 500টা মাল কত করে বিক্রি করেছে? না 1000 করে বিক্রি করেছে। তাহলে কত পেয়ে গেলাম আমরা? 5 লাখ। এবার হচ্ছে কমিশন দেওয়া হয়েছিল, এবার সেটা আমরা লিখব। তাহলে আবার কে কমিশনটা পাচ্ছে? না গৌতম মেহতাস পাচ্ছে, তাই গৌতম মেহতাসের নাম দিয়েই আমরা করব। টু গৌতম মেহতাস অ্যাকাউন্ট। কমিশন দুটো আছে, অর্ডিনারি কমিশনটা আমি পুরো লিখলাম না, শর্টে লিখলাম। অর্ডিনারি কমিশন, ডেল ক্রেডিট কমিশন। দেখো এখানে খালি পার্সেন্টেজ বলে দিয়েছে, কিসের ওপর আমরা কমিশনটা ক্যালকুলেট করব সেটা কিন্তু বলা নেই। একটা জিনিস মনে রাখবে, এই অঙ্কে কিন্তু আমরা ক্যালকুলেশনটা কার ওপর করব? না এই সেলসের ওপর। এই যে সেলসের অ্যামাউন্টটা বেরিয়েছে আমরা তার ওপরে কিন্তু কমিশনটা ক্যালকুলেট করব। ওকে, যদি অন্য কোনো অ্যামাউন্টের ওপর ক্যালকুলেশন করতে বলা থাকে তাহলে আমরা সেটা করব, কিন্তু যেহেতু বলা নেই তাই আমরা সেলসের ওপরেই ক্যালকুলেশনটা করব। তাহলে কত বলেছে? প্রথমত 10% অর্ডিনারি কমিশন, 5 লাখের 10% হচ্ছে তোমার 50,000। আর ডেল ক্রেডার কমিশন 5 লাখসের কত পার্সেন্ট? 5% মানে 25,000। তাহলে দুটো মিলিয়ে হলো 75,000। তোমরা অবশ্যই ক্যালকুলেশনটা ক্যালকুলেটারে করবে, আমার ভুলও হয়ে যেতে পারে কোনো কারণে। আচ্ছা, এবার হচ্ছে সবই হয়ে গেছে, তাহলে আমাদের যা যা বলা হয়েছে সবই আমরা লিখে ফেলেছি। এবার আমরা প্রফিট অ্যান্ড লসটা দেখে নেব যে কনসাইনমেন্টে প্রফিট হলো না লস হলো। ওকে, তাহলে আমরা আগে ডবল দাগটা দিয়ে নিই, একদম সবার নিচে ডবল দাগ হয়, এটা আমরা ক্লাস 11-12-এও করে এসেছি। আচ্ছা, কোন দিকটা বেশি আছে দেখতে হবে, এই দিকটা বেশি আছে, এই দিকটা 5 লাখসে, তাহলে দুদিকে 5 লাখস বসিয়ে দেবো। যে দিকটা বেশি থাকবে সেই অ্যামাউন্টটা দুদিকে বসিয়ে দিতে হয়, তা তোমরা জানো। আচ্ছা, এবারে কত বেশি আছে আগে লিখে নিই। টু প্রফিট অ্যান্ড লস, ব্র্যাকেটে লিখবো লস অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখবো প্রফিট অন কনসাইনমেন্ট,
অ্যাকাউন্ট, প্রফিট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, ব্যালেন্স হচ্ছে 71,775, এটা হচ্ছে ব্যালেন্স। আচ্ছা, তাহলে কনসাইনমেন্ট টু সিঙ্গাপুর অ্যাকাউন্ট, কনসাইনমেন্ট টু সিঙ্গাপুর অ্যাকাউন্ট আমরা পেয়ে গেছি। তাহলে আমরা আরও দুটো কনসাইনমেন্ট টু সিঙ্গাপুর অ্যাকাউন্ট দেখো আমরা পেয়ে গেছি, আমাদের আরও দুটো অ্যাকাউন্ট পেতে হবে, গুড সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট আর গৌতম মেহতাস পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে আর দুটো অ্যাকাউন্টের আমরা ঘর কেটে নেব, লেজারের যেমন ছোট ছোট ঘর হয় সেরকম কাটলেই হবে, বেশি বড় দরকার নেই। দেখো এখানে লস ইন ট্রানজিট বা এইসব কিছু নেই, থাকলে সেক্ষেত্রে ব্যাপারটা আরও বড় হতো। আজকে আমি ছোটোর ওপর একটা অঙ্ক করালাম, খুব সিম্পলের ওপর। পরের দিন আমি তোমাদেরকে সব রকম আছে এই রকম, মানে ধরো কোনো লস ইন ট্রানজিট আছে, কোন আনসোল্ড স্টক আছে, মানে কিছু জিনিস বেঁচে গেল যেগুলো বিক্রি করা হলো না, এরকম কিছু জিনিস রয়েছে, সেগুলো সমেত আমি অঙ্ক থাকবে সেরকম একটা অঙ্ক আমি পড়াবো। আজ আমি সহজ দেখেই একটা পড়ালাম। আচ্ছা, দুটো ঘর কাটবো, ঠিক আছে? একই রকম এটা যেরকম কেটেছিলাম সেইরকম ভাবেই কাটবো, খালি এটা ছোট করে কাটবো। হয়ে গেছে। উপরে লিখে নাও, গুড সেন্ট অন কনসাইনমেন্ট। আরেকটা কি হবে, গৌতম মেহতার বুকসে মজুমদারের অ্যাকাউন্ট হবে, ঠিক আছে? তাহলে ইন দ্য বুকস অফ গৌতম মেহতা অ্যাকাউন্ট, এখানে আমরা কার অ্যাকাউন্ট করব, মজুমদার অ্যাকাউন্ট। আচ্ছা, সেই একই রকম ডেবিট ক্রেডিটটা মনে করে লিখবে। আমি শর্টে লিখে দিচ্ছি। আচ্ছা, দেখো গুড সেন্ট অন কনসাইনমেন্ট, আমরা যদি কনসাইনমেন্ট টু সিঙ্গাপুর অ্যাকাউন্টে গুড সেন্ট অন কনসাইনমেন্টকে 2তে করে থাকি, তাহলে এটা কি হবে, অপোজিটে হবে। যেমন এটা আছে টু গুড সেন্ট অন কনসাইনমেন্ট, তাহলে যখন গুড সেন্ট অন কনসাইনমেন্টের বইতে করছি তখন এটা কিভাবে হবে, এন্ট্রিটা তখন হবে বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। ওকে, কনসাইনমেন্ট টু সিঙ্গাপুর অ্যাকাউন্ট হবে, কিন্তু কনসাইনমেন্ট টু সিঙ্গাপুর অ্যাকাউন্ট, কনসাইনমেন্ট টু সিঙ্গাপুর অ্যাকাউন্ট হবে কত, 3,50,000। এবার এই দিকটাও মেলাতে হবে, এই দিকে আমরা কি করব না, টু ট্রেডিং অ্যাকাউন্ট বলে লিখব, টু ট্রেডিং অ্যাকাউন্ট, ব্র্যাকেটে ট্রান্সফার। সেম 3,50,000, আর এখানে কিছু হবে না, ডবল দাগ দিয়ে এটাকে এন্ড করে দিতে হবে। তাহলে দুটো অ্যাকাউন্ট পেয়ে গেলাম। লাস্ট কি পড়ে থাকছে, লাস্ট এই অ্যাকাউন্টটা,
গৌতম মেহতাজের মজুমদারের বইতে গৌতম মেহতাজের অ্যাকাউন্ট এটা পড়ে থাকছে। দেখো গৌতম মেহতাজ, আমরা যেখানে যেখানে গৌতম মেহতাজ দেখছি, কোথায় দেখতে পাচ্ছি টু গৌতম মেহতাজ আছে, এখানেও টু গৌতম মেহতাজ আছে, তাহলে টু গুলো সব বাই হয়ে যাবে, অপোজিট অপোজিট হবে, ঠিক আছে? যেটা টুতে আছে ওটা বাইতে চলে যাবে। তাহলে লিখি, বাই বাই কনসাইনমেন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, একটা পেয়ে গেছি আমরা, গুড সেন্ট অন কনসাইনমেন্ট। এবারে হচ্ছে ইন দ্য বুকস অফ গৌতম মেহতাজ অ্যাকাউন্ট, গৌতম মেহতাজের বইতে মজুমদারের অ্যাকাউন্ট করব, ঠিক আছে? চলো, আচ্ছা বাই কনসাইনমেন্টটা এদিকে হয়ে যাবে আগে, তলায় হবে ডেটর, ডেটর দিয়ে 5 লাখ দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা এইদিকে হবে টু ব্যাংক অ্যাকাউন্ট, তলায় এক্সপেন্সেস, কি কি খরচা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে, তো খরচাটাই দেখিয়েছি না, সেই খরচাটাই আমরা দেখাবো। এক্সপেন্সেস হয়েছে 1575, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কমিশন দুটো দিয়ে দেবো। এবার আমাদের এখানে বলে দিয়েছে টাকাটা কিভাবে পাঠানো হয়েছে, মানে যে সেলটা করেছে সেলের টাকাটা কিভাবে পাঠিয়েছে। দেখ অঙ্কে বলে দেওয়া আছে ব্যাংক ড্রাফটের মাধ্যমে পাঠিয়েছে, তাহলে আমরা এখানে লিখে দেবো টু, আগে আমরা 5 লাখটা তলায় ডবল দাগ দিয়ে লিখে নেব 5 লাখটা। টু ব্যাংক ড্রাফট বলে আমরা কিন্তু ব্যালেন্সটা লিখব, তলায় হবে ফাইনাল সেটেলমেন্ট। ব্যালেন্স হবে 4,23,425, 4,23,425। তাহলে এই ছিল আজকে। আমি একবার প্রথম থেকে বলে দিচ্ছি, প্রথমত আমরা এই অ্যাকাউন্টসের প্রথম নিয়ম হচ্ছে কি মাল পাঠানো হচ্ছে, কত টাকার মাল পাঠানো হচ্ছে সেটাকে আমরা আগে লিখবো টু গুড সেন্ট অন কনসাইনমেন্ট, মানে কত টাকার মাল পাঠানো হচ্ছে, কতটা পরিমাণে মাল সেইটা আমরা লিখে নেব। তারপর কার এক্সপেন্সেস লিখবো, কনসাইনরের এক্সপেন্সেস লিখবো, সেটা আমরা লিখে নিয়েছি। তারপর কারটা লিখবো, কনসাইনির এক্সপেন্সেস লিখবো, সেটা লিখে নিয়েছি। এরপর কি লিখবো, কনসাইনিকে আমরা কি কমিশন দিলাম, শুধু অর্ডিনারি কমিশন থাকলে শুধু অর্ডিনারি কমিশন ক্যালকুলেশন করে বসিয়ে দেবো, এখানে ডেল ক্রেডার কমিশন আছে দুটোকে একসাথে দিয়ে বসিয়ে দেবো যোগ করে। আচ্ছা আরেকটা কি, সেল, কি মাল সেল হয়েছে সেটা আমরা এই দিকে লিখবো। ব্যাস, আজকের এই ছিল অঙ্কটা। আশা করছি বুঝতে কোনো সমস্যা হয়নি। যদি তারপরেও কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর অঙ্কটাকে আমি দিয়ে দেব, তোমরা দিয়ে নিজেরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। আমি অঙ্কটাকে স্ক্রিনে মেনশন করে দেবো, ভালোভাবে দেখিয়ে দেবো, যাতে তোমরা ভালোভাবে করতে পারো অঙ্কটা নিজেরা বাড়িতে।